যাচ্ছি। ইউ ক্যান সি স্পোকেন রুল 17। দেখেন, এটার অর্থ হচ্ছে আমি ভাবছি। আমি ভাবছি ইংরেজিতে কথা বলবো। আমি ভাবছি ফোনে কথা বলবো। আমি ভাবছি তার সঙ্গে দেখা করব। এই যে জায়গাগুলা, এইগুলাতে আমরা কি ব্যবহার করব? আই থিঙ্ক অফ। আই থিঙ্ক অফ, এটা কিন্তু ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি ভাবছি, আমি করছি, এই জায়গাটাতে আমরা এই রুলটা ব্যবহার করব। যেমন আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি। আপনাদের সামনে যদি এমন কোন সেন্টেন্স এসে যায় যার বাংলা অর্থ দাঁড়াবে আমি ভাবছি, আমি করছি, আমি যাচ্ছি, তাই না? সেখানে আই থিঙ্ক অফ ব্যবহার করতে হবে। কি করতে হবে? আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। দেখেন, আমরা এখন একেবারে পুরা দমে খুব দারুণ ভাবে স্পোকেনের ভিতরে ঢুকে গেছি। তো এই যে স্পোকেনের রুল গুলা করাচ্ছি, আপনারা আমার ক্লাসটা দেখে অনেক উপকৃত হবেন এই রুলগুলা দিয়ে। এই রুলগুলা ব্যবহার করে দৈনন্দিন জীবনে একটু কথা বলার চেষ্টা করতে হবে। আই থিঙ্ক অফ এর স্ট্রাকচারটা হচ্ছে আই থিঙ্ক অফ, আমি ভাবছি। আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। অনেকে বলে না, স্যার আমি ইংরেজি শিখবো কিন্তু শেখা হচ্ছে না। স্যার আমি তার সঙ্গে মোবাইলে কথা বলবো বলে ভাবছি। তো এখানে কি বলবো? আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি। হ্যাঁ। আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং দ্য হোলি কুরআন, আই থিঙ্ক অফ রিসাইটিং দ্য হোলি কুরআন। মনে রাখবেন, আই থিঙ্ক অফ একসঙ্গে বসবে। দেখেন স্ট্রাকচারটা কি বসবে? একসঙ্গে বসবে। এতটুকু অংশ কোনটুকু অংশ? আই থিঙ্ক অফ। তারপর ভার্বের পর একটা আইএনজি দিবেন, তারপর এক্সটেনশন দিতে হবে। খুবই সহজ একটা বিষয়। এটা হচ্ছে আই থিঙ্ক অফ। এইগুলো দিয়ে আপনারা একটু বাক্য করবেন বাসায়। আপনারা যখন বাংলায় কথা বলবেন তখন এইগুলা, দেখেন আমাদের দেশে সব জায়গায় বাংলা চলে, তাই না? তো আপনি যখন হাঁটতে চলতে বাজারে গিয়েছেন, স্কুলে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আপনার কলিগদের সঙ্গে বসে আছেন, একটু মনে মনে হলেও আমরা মনে মনে গুনগুন করে গান গাই না? প্রত্যেকে কিন্তু এটা করি। তো এখানে আমাদের কিন্তু এই গুনগুন করে ইংলিশটা চর্চা করতে হবে। কি করতে হবে? এখানে আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে আপনি এখন সবজি কিনছেন। আপনি জোরে যদি বলেন, দোকানদার হয়তো যদি না জানে ইংরেজি, আপনাকে সে অপমান করবে, বা সে মনে মনে লজ্জিত হবে যে দেখেন আমি ইংরেজি জানি না, আমার সামনে ইংরেজি বলছে এই লোকটা, তাই না? তো আপনি মনে মনে বলবেন যে নাও আই এম বাইং, নাও আই এম পার্সিং সাম ভেজিটেবল, আমি এখন কিছু সবজি কিনছি। সবজি কিনিতেছি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? আমি কিছু সবজি কিনিতেছিলাম। দেখেন এইগুলা, এই কথাগুলাকে আবার নেগেটিভ, এই কথাগুলাকে আবার ইন্টারোগেটিভ, এই কথাগুলোকে আবার অ্যাফার্মেটিভ, অনেক রকমের করা যায়, তাই না? বিভিন্ন ভাবে একটা উপাদান মিল্ক বা দুধ, এইটা দিয়ে কিন্তু অনেক রকমের মিষ্টি তৈরি হয়। তো এখানেও কিন্তু আমাদের ইংলিশ গ্রামারটাকে বিভিন্ন ভাবে কনভার্ট করা যায়, বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যায়। এইগুলাই হচ্ছে ইংলিশ শেখার সব থেকে ভালো পথ। কোন পথটা? এই যে আমি সবজি কিনিতেছি, এইটার চারটা বলা যায়, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি সবজি কিনিতেছি না, আমি কি সবজি কিনছি? আমি কি সবজি কিনছি না? দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু বাক্য তৈরি করতে হবে। আই থিঙ্ক অফ দিয়ে একটা রুল দেখালাম। আপনারা এখানে 5টা বাংলা দিয়েছি, 5টা ইংরেজি বাক্য দিয়েছি। আপনারা আরো বাক্য তৈরি করতে পারবেন আই থিঙ্ক অফ দিয়ে, আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো সেইভাবে কিন্তু করতে হবে। তারপর দেখেন একটা নিয়ম রয়েছে, শুড হ্যাভ। আমরা প্রত্যেকে জানি শুড মানে হচ্ছে উচিত। কি হবে বলেন তো? শুড মানে হচ্ছে উচিত। আর শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ শব্দের অর্থ কি হবে? উচিত ছিল। যেমন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম। আমরা সবাই একটু ভালোভাবে দেখবো। এই রুলগুলা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। যেমন যে রুলটা বলেছি, এটা হচ্ছে শুড হ্যাভ। ওয়েট এ বিট। শুড হ্যাভ, শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। যেমন আমার কম্পিউটার শেখা উচিত ছিল। মিতা আপা বলছে কি যে স্যার, আমার আরো 5 বছর আগে, আমার আরো 5 বছর আগে ইংরেজিটা ভালো করে শেখা উচিত ছিল। তোমার সাঁতার শেখা উচিত ছিল। আমরা যারা ফায়ার সার্ভিসে চাকরি করি, সেনাবাহিনীতে চাকরি করি, দেখবেন সাঁতার জানা অবশ্যই বাধ্যতামূলক, তাই না? তো আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আমার ইংরেজি শেখা উচিত ছিল, রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। কি ব্যবহার করবেন এখানে? শুড হ্যাভ। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। যেমন আমার কম্পিউটার শেখা উচিত ছিল,
আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। এই দেখেন, ইউ শুড হ্যাভ, সাবজেক্টের পরে শুড হ্যাভ দিবেন, তারপরে ভার্বের ভি3 দিতে হবে, তারপর বাকি অংশ। কি বললাম? সাবজেক্টের পরে শুড হ্যাভ, তারপর ভার্বের ভি3। এখন এই ভি3 তো আমরা জানি, তাই না? আমরা বেশি বেশি করে ভার্বের এই ভি3 ফর্মটা শিখবো। কেন শিখবো? কারণ কাজটা হচ্ছে ওই যে জায়গাটা আমরা কমপ্লিট করতে গেলে আমাদের খুব পরিমাণে কিন্তু এই ভি3 ফর্মটা খুব বেশি জানা লাগবে। এই ভি3 ফর্ম আমরা যত বেশি জানবো, আমরা বাক্য কিন্তু তত সহজে তৈরি করতে পারবো। যেমন বলেছে, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। তাহলে এই বাক্যগুলো আজ আমরা তৈরি করছি, এর রুলটা কি? এর রুলটা হচ্ছে সব শুড হ্যাভ। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল, মনে রাখবেন। শুড মানে হচ্ছে উচিত, আর শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানার শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। তাহলে আমরা শুড হ্যাভ এর নিয়মটা খুব ভালোভাবে জানতে পারলাম, যে শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। মনে রাখবেন। তো এইখানে দেখেন, এই শুড হ্যাভ দিয়ে আমি মাত্র 3টা বাংলা বাক্য এবং 3টা ইংরেজি বাক্য করেছি। আপনাকে কি করতে হবে? এই শুড হ্যাভ দিয়ে আরো অনেক বাক্য তৈরি করতে হবে। যেমন দেখবো রুল 19, আই এম হ্যাভিং। আই এম হ্যাভিং এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে। এই যে কোনো কিছুতে সমস্যা হয়েছে, হ্যাঁ, কোনো কিছুতে সমস্যা হচ্ছে, এমন থাকলে আমরা এই হ্যাভিং ব্যবহার করব। আই এম হ্যাভিং, ইউ হ্যাভ হ্যাভিং। এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। মনে রাখবেন, দেখেন আমি একটু মার্ক করলাম, কোনো কিছুতে করতে সমস্যা হচ্ছে এমন বুঝালে আমরা কি করব? আই অ্যাম হ্যাভিং। যেমন দেখেন, এর স্ট্রাকচারটা কি হবে? আই অ্যাম হ্যাভিং প্লাস আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। কি বললাম? আই অ্যাম হ্যাভিং, দেখেন, I am having a hard time. I am having a hard time প্লাস আইএনজি যুক্ত ভার্ব। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। I am having a hard time understanding my friends. আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আপনি ইউটিউব থেকে কিছু গান ডাউনলোড করতেছেন, তো সেই জায়গায় আপনার সমস্যা হচ্ছে। কি বলবেন? আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দিস সংস। তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আনসারিং ইয়োর কোয়েশ্চেন্স। কি বললাম? আই এম হ্যাভিং আ হার্ড টাইম আনসারিং ইয়োর কোয়েশ্চেন্স। তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। আমরা কিন্তু এই ধরনের কথা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করি। তো এই জায়গাটা আপনি কিভাবে কথা বলবেন? আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এমন বুঝালে আপনি আই এম হ্যাভিং ব্যবহার করবেন। পরে একটা নিয়ম দেখব, দেয়ার ইজ সামথিং রং উইথ। কোনো কিছুতে সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে এমন বুঝালে আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করব। কোন শব্দটা ব্যবহার করব? সেটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ, এরপরে নাউন দিতে হবে। দেয়ার ইজ সামথিং রং উইথ। এই দেয়ারটা কোথায় বসে, এই রুলটা কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়েছি, আবারও দেখাবো এটা। দেয়ার, কোনো জায়গায় কোনো বস্তু স্থিরভাবে আছে, এমন বুঝালে দেয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দেয়ার। দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। কোনো কিছুতে সমস্যা হয়েছে। আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার। আমার মোবাইলে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে। দেখবেন অনেকের সার্টিফিকেটের নামের বানান বা অন্য কোনো জায়গায় যদি সমস্যা থাকে, আমরা এটা বলতে পারি যে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, তাই না? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে। আমার মোবাইলে সমস্যা হয়েছে, মোবাইলে চার্জ দিলে চার্জ থাকছে না। এই সেন্টেন্স গুলা কিভাবে ইংলিশে বলবেন? অর্থাৎ কোনো কিছুতে কোনো সমস্যা হয়েছে এমন বুঝালে দেয়ার ইজ সামথিং রং উইথ ব্যবহার করতে হবে। কি বললাম? দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। যেমন দেখেন, এই 1 নম্বরের বাক্যটা আমরা দেখব। কি বললাম?
দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং প্লাস নাউন বসেছে, দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। দেখেছেন? তাহলে এই বাক্যগুলা আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। এমডি আসাদুজ্জামান, বুঝতে পারছেন কথাগুলা? প্লিজ লেট মি নো দ্যাট, কথা বলতে হবে। তো এই যে জায়গাটা আপনাদেরকে বুঝালাম, আমরা কিভাবে এই বাক্যগুলো তৈরি করব, আমাদের এই বাক্যগুলো তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচারে সাহায্য নিতে হবে। দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। তো এরপর দেখেন একটা রুল রয়েছে, আমি শুনেছি যে, আমি শুনেছি যে, এমন যদি কখনো থাকে সেখানে কি ব্যবহার করবেন? আই হ্যাভ হার্ড দ্যাট, আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি যে, কি হবে? আমি শুনেছি যে। দেখেন এই শব্দগুলো আমরা প্রায় কিন্তু এইভাবে ব্যবহার করি, আমি শুনেছি যে। আমি ইংরেজি, আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী, আমি শুনেছি সে খুব মেধাবী, আমি শুনেছি তুমি খুব ভালোভাবে পড়াশোনা করো। এটা কিভাবে আমরা করব তাহলে? আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী, আই হ্যাভ হার্ড দ্যাট। এই দেখেন, আই হ্যাভ হার্ড, HEARD, এটা কোন প্রকারের সেন্টেন্স বলতে পারবেন? কোন টেন্স মেইনটেইন করে এটা তৈরি করা হয়েছে? আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, থ্যাংক ইউ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন টেন্সটা আপনি যত দ্রুত বলতে পারবেন, টেন্স সম্পর্কে আপনার যত বেশি ভালো ধারণা থাকবে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে তত সহজ মনে হবে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে বলার সঙ্গে আপনি বলতে পেরেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে কি আপনার টেন্সের জায়গাটা খুবই ক্লিয়ার আছে, আমি বুঝে নিলাম। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরো কয়েকটা বাক্য বলতে পারবেন ইংলিশে? আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বট আ মোবাইল ফোন, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, হ্যাঁ, হি হ্যাজ গিভেন মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছে, আমি বাজার থেকে একটা জামা কিনেছি, আই হ্যাভ বট আ শার্ট ফ্রম দ্য মার্কেট, হ্যাঁ, সে ঢাকায় গিয়েছে, হি হ্যাজ গন টু ঢাকা, সে কলকাতায় গিয়েছে, সে বাড়ি এসেছে, সে একটা মাছ ধরেছে, সে একটা গান গেয়েছে। হুম, ইয়েস। তো দেখেন এই যে জায়গাটা না, এটা কি করতে হবে? আপনাকে এই জায়গাটা খুব ভালোভাবে ধরতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তো এই যে একটা বাক্য বললেন, এটাতে অ্যাফার্মেটিভে, যেমন সে মাছ ধরেছে, হি হ্যাজ কট এ ফিশ, সে একটা মাছ ধরিয়ে আছে, বা সে একটা মাছ ধরেছে, একই কথা। তো আমি যদি বলি সে একটা মাছ ধরিনি, তখন কি হবে? ইয়েস, হি হ্যাজেন্ট কট এ ফিশ। তো এই হ্যাজেন্ট দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে হবে, সে বাড়ি যায়নি, সে ঢাকায় যায়নি, সে স্কুলে যায়নি। হ্যাঁ, দেখছেন অনেকগুলো পেরেছেন, হ্যাঁ। তো এইভাবে কিন্তু বলতে হবে। আমরা শুধু স্পোকেন খুঁজি, স্পোকেন ইংলিশ বা স্পোকেনের কোর্স করতে চাই। স্পোকেনটা কি? স্পোকেন হচ্ছে আপনি সারা দিনে আপনার মনের ভিতরে যে কথাগুলো আসে বাংলায়, সেইগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো আপনার ওই জায়গাটা কাভার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তাই না? তো আমরা যদি এটা পারি, কেন পারবো না? এই যে দেখেন কতগুলো বাক্য বললেন। তো এইভাবে আমাদেরকে আরো বাক্য তৈরি করতে হবে, আরো সাজাতে হবে। একটা দুইটা বাক্য বললে হবে না। আপনাকে সারা দিনে, বা আপনি যখন ফরেন কান্ট্রিতে যাবেন, কোনো ফরেনারের সঙ্গে কথা বলবেন, তখন তো আপনাকে অনেক কথা বলতে হবে, কোনো লিমিটেশন থাকবে না, বিভিন্ন রকমের কথা। আপনাকে বলা হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সম্পর্কে একটা বর্ণনা দিতে হবে, তখন তো আপনাকে, আমরা সারা দিনে যে কথাগুলো বলি, এই কথা আর ওই কথা তো মিলবে না, তাই না? তার মানে কি আমাদের অনেক ভোকাবুলারি জানতে হবে। একটা সাগর সম্পর্কে আপনি বর্ণনা করবেন, দা প্রশান্ত প্যাসিফিক, দা আটলান্টিক ওশান, হ্যাঁ, প্যাসিফিক বা ওশান। তো এইটা তো বলতে গেলে বিভিন্ন নতুন নতুন ওয়ার্ড জানা লাগবে, গ্রামার জানা লাগবে, তাই না? তো এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা সারাদিনে যদি বলি ডেইলি অ্যাক্টিভিটিসটা বর্ণনা করেন, আমরা পারবো। আমরা বাস স্ট্যান্ড প্যারাগ্রাফ পারবো, কিন্তু অজানা বিষয়ে যখন কথা বলবো, তখন কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে অজানা শব্দ জানতে হবে। ইউ হ্যাভ টু এনরিচ ইউর ভোকাবুলারি। কি করতে হবে? ইউ হ্যাভ টু এনরিচ ইউর ভোকাবুলারি। আপনার সামনে আপনি দু চোখ দিয়ে যা দেখতে পান, এইগুলার বাংলা থেকে ইংরেজি জানতে হবে, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। এম আই ক্লিয়ার? তো এইগুলা করতে হবে, করলে দেখবেন আপনি দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারছেন, কথা বলতে পারছেন। ইংলিশে কথা বলা পৃথিবীতে কত জটিল ও কঠিন কাজ রয়েছে, তাই না? যারা আমেরিকার বোয়িং কোম্পানি বিমান তৈরি করে, সেখানে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং সাইট থাকে, বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ার, শত শত হাজার হাজার ইঞ্জিনিয়ার একটা প্লেনের কারখানায় চাকরি করছে। তো আমাদের তো ওই রকম কঠিন কোনো কিছু না, সামান্য একটা ভাষা শিখবো, কেন পারবো না?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের একজন বিখ্যাত লেখক ছিলেন, উনি অনেক আগেই তো উনি প্রয়াত হয়েছেন। তো উনি কিন্তু 17টা ভাষা জানতেন, 17টা। আমরা কেন একটা দুইটা তিনটা পাঁচটা ভাষা পারবো না? আমরা ইংলিশ শিখবো, আমরা হিন্দি শিখবো, আমরা ইংরেজি শিখবো, আমরা আরবি শিখবো, আমাদের যে ভাষাগুলা প্রায়ই কাজে লাগে। আমাদের অ্যারাবিক ভাষাটাও শেখা খুব দরকার, আমাদের ম্যান্দারিন ভাষাটা, চায়না চীন দেশে যারা যায় বা দেখবেন বিভিন্ন প্রোডাক্টের গায়ে চায়না মোবাইল গুলার কভারের উপরে কিন্তু চায়নার যে ভাষাটা ম্যান্দারিন ভাষা এটাও লেখা থাকে। তো আমাদেরকে এটা চর্চা করতে হবে, চর্চা করলে অবশ্যই পারবো আমরা। তো দেখেন এখানে রুল ছিল হচ্ছে আই হ্যাভ হার্ড, হেয়ার্ড বা হার্ড। আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। দেখছেন? তো এখানে আরো করতে হবে, আমি শুনেছি তুমি গতকাল এক্সিডেন্ট করেছিলে। আমি শুনেছি তুমি পরীক্ষায় আমি শুনেছি তুমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিলে। আমি শুনেছি তুমি লন্ডনে গিয়েছো। এই বাক্যগুলো কিভাবে করতে হবে? আই হ্যাভ হার্ড দ্যাট, আই হ্যাভ হার্ড দ্যাট, হ্যাঁ, এটা করতে হবে। ইয়েস। তো এই বাক্যগুলো করবেন, এইগুলা নিজে নিজে করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিবেন, নিয়ে আমার হোয়াটসঅ্যাপে আজকেও দেখলাম অনেকে পাঠিয়েছে। প্রেজেন্টেশন দিতে হবে, আপনি অনেক কথা বলবেন, 2 4 5 মিনিট ইংলিশে যে কোনো বিষয়ের উপরে বক্তব্য রাখবেন। ওটা রেকর্ড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, আমি শুনবো। প্রত্যেকের কথা আমি শুনি, আমার সারাদিন কাজই তো এটা। তো আমি কিন্তু এটা করে আপনাদেরকে আবার ভুলগুলো কোথায় হয়েছে সংশোধন করে দিব। ইংলিশে কথা বলতে হবে, আমি আরেকটু পড়াবো, এরপর আপনাকে দিয়ে চর্চা করাবো, প্র্যাকটিস করতে হবে। এখানে কনভারসেশন গ্রুপ এটা, এটা কেন আপনি পারবেন না? আপনাকে দিয়ে আপনি কথা বলবেন, আমি শুনবো, যেখানে ভুল হবে আমি কারেকশন করে দিব। তো প্রথমে আমাদের ফ্লুয়েন্সিটা আনতে হবে। আমরা অনেকে লজ্জার খাতিরে বলতে চাই না, অনেকের মুখ দিয়ে ইংলিশ সেন্টেন্স বের হয় না। এর কারণ হচ্ছে কি, আমরা বাংলা বলতে বলতে ইংলিশের উপরে একটা মরিচা পড়ে গেছে, একটা জং এসে গেছে। তো এই মরিচাটাকে তুলতে হবে কিভাবে? এই মরিচাটাকে তুলতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ এট ফার্স্ট। ইউ হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকোয়ার্ড দ্য ফ্লুয়েন্সি এট ফার্স্ট, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। যদি আপনি ইংরেজি বলতে চান, ইংরেজিতে ফ্লুয়েন্স, এখানে মিতা আপা ক্লাস করছেন। তো এই যে দেখেন ওনার প্রেজেন্টেশন বা রিপোর্ট লিখতে হয়, বা ফরেন কান্ট্রি থেকে প্রায় ওনাদের ওখানে ভ্রমণে আসে বা বিভিন্ন রকমের ভিজিটে আসে, কথা বলতে হয়। কথা বলার চেষ্টা করছে, উনি পারবে একটা সময়। তো এটা পারতে গেলে আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি। এরপর দেখবো যে হাউ অফেন দিয়ে বাক্য গঠন করব, কি দিয়ে? হাউ অফেন উইল ইউ ডু। তুমি কতবার করবে, খুব ভালো একটা নিয়ম, তুমি কতবার আমাকে বিরক্ত করবে, তুমি কতবার অঙ্কটি করবে। এটার রুলটা হবে হচ্ছে হাউ অফেন। কি হবে বলেন? হাউ অফেন। দেখেন আজকে কত সুন্দর, কত কত সুন্দর একটা হুম কত সুন্দর একটা ক্লাস করাচ্ছি, তাই না? তাহলে যারা আজকে জয়েন করেনি বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই রেকর্ড ক্লাসটা শুনে নেবেন। এবং কথা হচ্ছে কি, রেগুলার ক্লাস করতে হয়। পড়াশোনা, প্রাইভেট টিউশনের অর্থ কি? রেগুলারিটি মেনটেন করতে হয়। যে রেগুলারিটি মেনটেন করতে পারবে সেই শিখতে পারবে। আজকের ক্লাসটা, আগামী দিন তো এই ক্লাস আর আলোচনা করা সম্ভব হবে না, তাই না? এই জন্য যত কাজ থাক, আপনারা গাড়ির ভিতরে, বাড়ির ভিতরে, যেখানেই থাকেন, সবসময় আমার ক্লাসে যোগদান করার চেষ্টা করবেন। আপনার কথা বলার দরকার নেই, আমার রেকর্ড ক্লাসগুলো বা ফোনটা আপনার সামনে রেখে দিয়ে হেডফোন দিয়ে হোক বা যে কোনো ভাবে আমার কথাগুলো শুনবেন। এই যে এক একটা রুল কত দামি। হাউ অফেন, হ্যাঁ, কতবার। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। এখানে ডু বসলো কেন? বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসেছে। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। হ্যাঁ, অবশ্যই, ইটস রাইট। এটাও হবে। আবার এক্সারসাইজ, এখানে ডিরেক্ট আমি ভার্ব ব্যবহার করেছি, আর টেক এক্সারসাইজ দিলে হবে। টেক মানে লওয়া বা করা, একই কথা, হ্যাঁ। তো ওটা দিলেও হবে, এটা দিলেও হবে। একটা লিটারেচার বিভিন্ন ভাবে করা যায়, ঠিক আছে? একটা অঙ্ক যেমন 2 3 নিয়মে করে উত্তর মিলানো যায়, এখানেও কিন্তু আপনি টেক এক্সারসাইজ দিলেও কেউ কেটে দিতে পারবে না। তো বলা হচ্ছে তুমি কতদিন পর পর ব্যায়াম করবে, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ অর হাউ অফেন ডু ইউ টেক এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট। মিট মানে সাক্ষাৎ করা, মিট শব্দের অর্থ সাক্ষাৎ করা। হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর প্যারেন্টস। তুমি তোমার পিতামাতার সাথে কতদিন পর পর দেখা করো। তুমি কতদিন পর পর তোমার ফোনের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা অনেকে কিন্তু 1 মাস 2 মাস পর পর ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করি। তো বলছে যে তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তুমি কতদিন পর পর অফিসে যাও, তুমি কতদিন পর পর ভ্রমণে যাও। তাহলে এগুলো আমরা হাউ অফেন ব্যবহার করব। কি করব? এই রুলটার নাম হচ্ছে হাউ অফেন। দেখেন এইরকম করে আপনাদের মাত্র 100টি নিয়ম শিখাবো। কয়টি বলেন? 100। এই 100 নিয়ম
যদি ভালোভাবে রুলগুলো একটু কাভার করতে পারেন, মনে রাখতে পারেন, দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কথাগুলো বলি এর প্রত্যেকটা কথা এই নিয়মের ভিতরে পড়বে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এগুলো একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ। এরপর একটা সাধারণ ফিউচারের নিয়ম দেখতে পাচ্ছি, আই উইল বি এইবল টু, আমি পারবো। আই উইল বি এইবল টু অর্থ হচ্ছে আমি পারবো, আমি করতে পারবো। আই উইল বি এইবল টু ডু, আমি কাজটি করতে পারবো। আই উইল বি এইবল টু ডু দা ওয়ার্ক, আমি অঙ্কটি করতে পারবো। আই উইল বি এইবল টু ডু দা সাম। আমি আসতে পারবো। আই উইল বি এইবল টু কাম, আপনাকে আমি দাওয়াত করলাম আমার বাসায়, যে আপনি কি আসতে পারবেন? আপনি বলছেন যে ইয়েস, আই উইল বি এইবল টু কাম। আমি যেতে পারবো। আই উইল বি এইবল টু গো। আমি আসতে পারবো না। আই ওয়ন্ট বি এইবল টু কাম, আমি যেতে পারবো না। আই ওয়ন্ট বি এইবল টু গো। আমি কাজটি করতে পারবো। আই উইল বি এইবল টু ডু দা ওয়ার্ক। তো এখানে এইটা দিয়ে আপনাদের আরো করতে হবে কি, যে আমি মাছ ধরতে পারবো, আমি ছবি আঁকতে পারবো, আমি ঢাকায় যেতে পারবো, আমি তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবো, আমি স্কুলে যেতে পারবো, আমি ভাত খেতে পারবো। এখানে এইভাবে বাক্যগুলো আপনারা সাজাবেন। আই উইল বি এইবল টু এর অর্থ হচ্ছে আমি পারবো, আমি পারবো। এই কথা কিন্তু আমাদের প্রতিনিয়ত বলা লাগে। আপনাকে বললাম যে আপনি কি ইংলিশে কথা বলতে পারবেন? আপনি বললেন স্যার আমি ইংরেজিতে কথা বলতে পারবো। আই উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ, আই উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ। দেখেছেন? তাহলে এইভাবে এই বাক্যগুলো আমরা যদি দেখি, এই রুলগুলো চেষ্টা করি, কেন পারবো না? মনের ভিতরে ইংরেজি শেখার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য একটা স্রোতের সৃষ্টি করতে হবে, একটা আর্জ, তীব্র তাড়না, একটা ইচ্ছা সৃষ্টি করতে হবে। স্বপ্নে, ঘুমের ঘরে, উঠতে বসতে, শুইতে খাইতে সবসময় আপনাকে ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে। দেখবেন আপনি ইংলিশে কথা বলা শিখে গেছেন। ইংরেজিতে কথা বলা খুবই সহজ, ইটস আ ভেরি ইজি টাস্ক, মনে রাখবেন। এরপর দেখবো শুড হ্যাভ। শুড হ্যাভ, শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকা, থাকা উচিত। আমার শালীনতা থাকা উচিত, আই শুড হ্যাভ মডেস্টি। মডেস্টি মানে হচ্ছে শালীনতা, মডেস্টি শব্দের অর্থ হচ্ছে শালীনতা, মনে রাখবেন। মডেস্টি একটা ভালো শব্দ কিন্তু, মডেস্টি। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কার। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স, শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। তোমার একটি গাড়ি থাকা উচিত, তোমার একটি বাড়ি থাকা উচিত, তোমার একটি আইফোন মোবাইল থাকা উচিত। তো এগুলো হচ্ছে শুড হ্যাভ, ইয়েস শুড হ্যাভ দিয়ে করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছি অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ। অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ ব্রাইট অ্যাজ, দিনের মতো উজ্জ্বল। অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কোল মানে হচ্ছে কয়লা। অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। তাহলে এগুলা অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ। দিনের মতো উজ্জ্বল, অ্যাজ ব্রাইট অ্যাজ ডে। কয়লার মতো কালো, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। লোহার মতো শক্ত, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। বরফের মতো ঠান্ডা, অ্যাজ কোল্ড অ্যাজ আইস। দেখেছেন? তাহলে এর রুলটা হচ্ছে প্রথমে অ্যাজেক্টিভ, তারপর সরি প্রথমে অ্যাজ, তারপর অ্যাজেক্টিভ একটা বিশেষণ, তারপর অ্যাজ। যেমন ব্রাইট এটা অ্যাজেক্টিভ, এর আগে অ্যাজ বসেছে, পরে অ্যাজ বসেছে। অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, অর্থাৎ প্রথমে অ্যাজ, তারপর অ্যাজেক্টিভ, তারপর আবার অ্যাজ। এটা মনে রাখবো। তারপর রয়েছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি, কথা বলার কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং, হ্যাঁ। খোঁজার কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। রান্নায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং। বর্ণনায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং। বলা হয় না যে এই কাজটি করায় কোনো সমস্যা নেই, তুমি এটা কিনতে পারো এতে কোনো সমস্যা নেই, তুমি এই ওষুধটা খেতে পারো এতে কোনো সমস্যা নেই। কিভাবে করবেন? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং। বর্ণনা করায় কোনো সমস্যা নেই, দেখায় কোনো সমস্যা নেই, এগুলো করবেন দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং ইন ডিসক্রাইবিং, এগুলো। পরে একটা রুল দেখতে পাচ্ছি, আই লাইক দা ওয়ে। আই লাইক দা ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আই লাইক দা ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আই লাইক দা ওয়ে ইউ টক। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আই লাইক দা ওয়ে ইউ ওয়াক। আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি, আই লাইক দা ওয়ে ইউ প্লে ফুটবল। আই লাইক দা ওয়ে ইউ প্লে ফুটবল। দেখেছেন? তাহলে এটা হচ্ছে আই লাইক দা ওয়ে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আই লাইক দা ওয়ে ইউ টক।
আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আই লাইক দা ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর একটা দেখা যাচ্ছে ইংলিশে এই রুলটা আমরা খুব ব্যবহার করি, উড ইউ মাইন্ড। এর সঠিক ব্যবহার, আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান তখন ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব পর আইএনজি, মনে রাখবেন উড ইউ মাইন্ড, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে। যেমন আপনি কি একটু সরে বসবেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন, উড ইউ মাইন্ড, বা উড ইউ প্লিজ, সরি উড ইউ মাইন্ড লেন্ড মি সাম মানি, লেন্ডিং সাম মানি। উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। আপনি কি দয়া করে আপনার কলমটা আমাকে দিবেন, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন। হুম, তাহলে এগুলা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি। উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, আপনি কি একটু সরে বসবেন, বেঞ্চে বসেছেন বসতে পারছেন না, তাকে একটু সরে বসতে বলতেছেন, তখন বলবেন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। হুম, আপনার নামটা বলবেন কি, উড ইউ প্লিজ লেন্ড মি, না এখানে টেল হবে, উড ইউ মাইন্ড টেল মি ইওর নেম, এটা একটু আলাদা হবে, উড ইউ মাইন্ড একটু লিখে দেয়। হ্যাঁ, 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 আপনার নামটা বলবেন, উড ইউ, হ্যাঁ উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, অথবা মাইন্ড দিলে হয়, উড ইউ মাইন্ড MIND, উড ইউ মাইন্ড টেল মি ইওর নেম, টেল মি ইওর। হুম, তাহলে বলা হচ্ছে যে আপনি কি দয়া করে আপনার নামটি বলবেন, আমাকে কিছু টাকা ধার দিবেন, আপনি একটু সরে বসবেন। তাহলে এই বাক্যগুলো আমরা উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি ব্যবহার করব, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি, মনে রাখতে হবে। আরেকটা রয়েছে ডোন্ট বি আপসেট, মন খারাপ করিও না। কি বললাম, ডোন্ট বি আপসেট, মন খারাপ করিও না, তুমি সুন্দর মেয়েকে বিয়ে করবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল মেরি আ বিউটিফুল গার্ল। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। আমরা, আপনার এক রিলেটিভ সে খুব বিপদে পড়েছে, ঋণগ্রস্ত কোনো একটা সমস্যা, তাকে আপনি সান্ত্বনা দিচ্ছেন, হতাশ হইও না, তুমিও একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। হতাশ হইও না, তুমি একটা ভালো চাকরি পাবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গুড জব। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গুড জব। দেখেছেন, তাহলে এই রুলগুলা আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, আমরা কেন পারবো না, আমরা অবশ্যই পারবো, আমাদেরকে পারতে হবে। এটা মনে রাখবেন, পারতে আমাদেরকে অবশ্যই হবে। তো দেখেন, এরই ধারাবাহিকতায় আমরা একটা বিষয় এখন একটু শিখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে কথা বলা যায়। আপনাদেরকে দিয়ে এখন কথা বলাবো, বলেন, হ্যাঁ বলেন বলেন। তো কথা বলছি। তার হচ্ছে আমাদের থেকে ট্রান্সলেশন দেন, হ্যাঁ, স্যার একটা সলিউশন শিটে যদি স্যার আপনি পরে দিয়ে দিলে হুম, আমরা ওইটা বুঝতে পারছি কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে আমরা তো করে দেই বাট আমরা হুম। বুঝতেছি না যে কোথায় আমাদের টেন্সটা ভুল হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই কথাটা আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে দিন, তাহলে আমার মনে থাকবে। ঠিক আছে, আমি দিয়ে দিব ওর যে অ্যান্সার স্ক্রিপ্টটা, ওটাও দিব। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখবেন, থ্যাংক ইউ। তো এখানে দেখেন বলা হচ্ছে যে আমরা একটু এটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ইট হ্যাজ added a new dimension to our way of life and to the communication system, but it can be misused by someone. How? Now write a dialogue between you and your friend Rahel or Rahela on the merits and demerits of mobile phone. হুম, প্রথমে দেখেন আনিস এবং রাহেলা এখানে বলছে। আনিস বলছে, হাই রাহেলা, হাউ আর ইউ। রাহেলা বলছে, আম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ। আনিস বলছে, আম ফাইন টু। ইউ নো আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হেয়ার ইট ইজ। আনিস বলছে, তুমি জানো গতকাল আমি একটা মোবাইল ফোন কিনেছি, মোবাইল ফোনটি এই যে এখানে দেখো। রাহেল বলছে, নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, এই দেখেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো বা মনে করো, অ্যাবাউট মোবাইল ফোন। তো এখানে বলছে নাও ইট ইজ মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস, এটা বর্তমানে খুব প্রয়োজনীয় একটা যন্ত্র। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড in the shortest possible time through it. Using a mobile phone, we can take photographs, video and enjoy music. এখন আপনি বলবেন আমাকে যে মোবাইল ফোন নিয়ে কিছু একটা বলতে হবে, যে মোবাইল ফোন জিনিসটা কি, এটা দিয়ে আমরা কি উপকার পাই, কি অপকার পাই, বা এইটার কার্যকারিতাটা কি। এমডি আসাদুজ্জামান বলবেন যে মোবাইল ফোন দিয়ে
প্রথমে বলতে হবে যে আই হ্যাভ এ মোবাইল ফোন, বা মোবাইল ফোন ইজ আ ভেরি ইউজফুল ডিভাইস ইন দিস এজ। হ্যাঁ, উই অল ইউজ দিস ডিভাইস এভরি ডে এভরি মোমেন্ট। বলেন তো একটু দেখি আমরা, আপনি মোবাইল ফোন সম্পর্কে কি জানেন, এটা একটু ইংলিশে ডিসক্রাইব করতে হবে, পারা যাবে? হ্যাঁ, তাহলে বলেন। এনিওয়ান ক্যান সে। মোবাইল ফোন সম্পর্কে আমি একটু বল। হ্যাঁ, আমি বলতে পারি। অবশ্যই, হওয়ার দরকার নেই, আপনি বলেন, আমি ভুলগুলো কারেকশন করব, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ভাইয়া। দেখেন আপনার এই যে সাহস আছে না, এই সাহসটার জন্য আমার খুব ভালো লাগে। আপনি যে কোনো সময় প্রথমেই থাকেন যে ভাই আমি বলবো, এইটা অনেকেই পারে না। দেখেন আমি বলছি, কেউ কিন্তু সংকেত দেয়নি, আপনি বলছেন যে আমি বলবো। এই জায়গাটুকু, এই যে সাহস, এইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। বলেন। ইনশাল্লাহ ভাইয়া। হুম হুম। I have a mobile phone. My mobile phone is a Symphony. I have bought 2018, মানে 2018 সালে আমি এটা কিনেছি ভাইয়া, হয়েছে? হ্যাঁ, তাহলে এটা পাস্ট টেন্সে বলবেন আই বট ইট, ঠিক বলেছেন, আমি এটা কিনেছিলাম। অথবা যদি হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন তাহলে আই হ্যাভ বট ইট, তো এটা পাস্ট ইনডেফিনিটে বলা ভালো, যে আই বট ইট, আমি এটা কিনেছিলাম ইন 2018, 2018 সালে। হচ্ছে, তারপর বলেন। Okay. এটা খুব উপকারী যন্ত্র। ইট ইট ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। উপকারী ইংরেজি ইউজফুল ডিভাইস। আর এসেনশিয়াল মানে ভাই? এসেনশিয়াল মানে দরকারি বা প্রয়োজনীয়, আর ওকে। ইউজফুল মানে হচ্ছে উপকারী। মানে দুটো সাইড আছে। হুম। মোবাইল ফোন হ্যাজ টু সাইড। ইয়েস, ইটস মেরিটস এন্ড ডিমেরিটস, মেরিটস এন্ড ডিমেরিটস, মেরিটস এন্ড ডিমেরিটস। অথবা গুড এন্ড ব্যাড সাইড বললেও হয়, দেয়ার ইজ নো প্রবলেম। মোবাইল ফোন হ্যাজ টু সাইড, গুড অ্যান্ড ব্যাড। গুড, মোবাইল ফোন দ্বারা আমরা অনেক ধরনের কাজ করি। মোবাইল ফোন দ্বারা this device useful many many things out. Uh, uh, বাংলাটা বলেন, আমি একটু সাজিয়ে দেই। মোবাইল ফোন দ্বারা আমরা অনেক প্রয়োজনীয় কাজ করি। তাহলে উই ডু মেনি এসেনশিয়াল অর বাই মোবাইল ফোন, অথবা থ্রু মোবাইল ফোন, সাচ অ্যাজ উই এনজয় মিউজিক, উই ওয়াচ মেনি কাইন্ডস অফ ভিডিওস, উই টেক ফটোগ্রাফস, অ্যান্ড উই ক্যান কমিউনিকেট মেনি কাইন্ডস অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা এই কাজগুলো মোবাইলের মাধ্যমে করতে পারি, কি আমরা গান শুনি, আমরা ভিডিও দেখি, আমরা ছবি গ্রহণ করতে পারি, এবং আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। উই ক্যান কমিউনিকেট মেনি কাইন্ডস অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে আমরা আমাদের উইথ দ্য রিলেটিভস, উইথ আওয়ার রিলেটিভস। বাংলাটা সাজিয়ে দেখেন, আগে একদিন আপনি দেখিয়েছিলেন, খুব ভালোভাবে আপনি এই ক্লাসটা করেছিলেন, যে এই যে বাংলাটা সাজানো, এখানে যেমন একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এই ক্লাসটা নিয়েছিলাম তাই না? তো এই যে আমাদের একজন দিনমজুর হয় অত্যন্ত পরিচিত ব্যক্তি আমাদের দেশে। তাহলে কি হবে? আর ডে লেবার, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব হচ্ছে ইজ, এরপর হচ্ছে এ ভেরি ফ্যামিলিয়ার পারসন, খুব পরিচিত ব্যক্তি, কোথায়? ইন আওয়ার কান্ট্রি। তো তো এখানে আপনাকে বলতে হবে যে মোবাইল ফোন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, বা এটা দিয়ে আমরা বিভিন্ন প্রয়োজন। হুম। বের হচ্ছে না, কিন্তু এই সবগুলো আমি পারি। ইয়েস, এখন এই সমস্যাটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস, আমাদের দেশের অধিকাংশ যারা ক্লাস করে আমার কাছে, এই একটা কথাই বলে। কিন্তু এই কথাটা সুন্দর একটা মেডিসিন হচ্ছে কি, এই যে পেটে আসে কিন্তু মুখে আসে না, এইটা করতে গেলে আপনাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখেন আপনি বলতে পারছিলেন না, আর আমি বলতে পারলাম কেন? কারণ আমি আপনাদেরকে পড়াই, প্র্যাকটিস করি। তো আপনিও এই প্র্যাকটিস করতে করতে একটা সময়, এই দেখেন কোনো জিনিস কিন্তু একবারে আসে না, তো আস্তে 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 এমন একটা সময় আসবে, এই পথটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি ওই যে আপনাদের মায়া আপা আসলে, আপনার যে স্যার কথা বলছিলেন খুব স্পন্টেনিয়াসলি বলেছিলেন যে গত ক্লাসে, তো ওনার মতো আপনিও পারবেন একটা সময়, অবশ্যই পারবেন। কারণ উনিও কিন্তু, আমার একটা কথা ভেবে দেখেন, উনিও কিন্তু একটা সময় আপনার মতো ছিল, নূতন ছিল। ওই যে স্যার, ওই যে উনি স্পন্টেনিয়াসলি কথা বলছে, উনি যখন ইংরেজি শিখতেছিল আজ থেকে 10-15 বছর আগে, উনিও কিন্তু আপনার এই পর্যায়ে, এই ক্লাসটা পার করে তারপর উনি এই পর্যায়ে আসছে। এটা কি বিশ্বাস হয়? অবশ্যই হয়। তো এই যে আপনি এখন যে লেভেলে আছেন, এটাকে বলা হচ্ছে গ্রেড লেভেল 1। এখন আপনাকে 2 পার করতে হবে, 3 পার করতে হবে, চতুর্থ গ্রেডে যাইতে হবে। তো এটা যাওয়া খুবই সম্ভব।
এটা খুবই সহজ। এই যতটুকু আপনি বলতেছেন, এই যে বাংলা থেকে ব্রেনে এনে সাজিয়ে সাজিয়ে এইভাবে তৈরি করে বলাটা সবাই পারে না। এবং এইভাবে চর্চা করলে আপনি অবশ্যই পারবেন। তো দেখেন, এইভাবে কিন্তু আরো একটু কথা বলার চেষ্টা করতে হবে। যে কয়েকটা বাক্য বলেছেন অধিকাংশ বাক্যই কারেক্ট হয়েছে। তো আরো যদি কিছু বলতে চান বলতে পারেন। এইভাবে বলা যায় যে মোবাইল ফোন আমাদের উপকারও করে, আমাদের অপকারও করে, বা আমরা এটা বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করি। তারপর বলা যায় যে মোবাইল ফোন ছাড়া আমরা একদিনও চলতে পারি না। উই ক্যান নট গো, বা উই ক্যান নট গো, হ্যাঁ, আমরা যেতে পারি না বা চলতে পারি না উইদাউট মোবাইল ফোন আ সিঙ্গেল ডে। একটা সাধারণ দিনও কিন্তু আমরা চলতে পারি না উইদাউট মোবাইল ফোন, মানে মোবাইল ফোন ছাড়া। ইট ইজ উইদাউট মোবাইল ফোন আ সিঙ্গেল ডে, এ সিঙ্গেল ডে, একটা সাধারণ দিনও সিঙ্গেল ডে। ইয়েস, অথবা বলা যায় আরেকটা বাক্য বলতে পারেন যে এইটা আমাদের সকল শ্রেণী পেশার মানুষের জন্য প্রয়োজন। তাহলে ইট ইজ এসেনশিয়াল ফর অল এজেস বা অল স্টেপস অফ আওয়ার পিপল, অল এজেস পিপল। এটা বা উই ইউজ ইট অল এজেস পিপল, আমরা সকল বয়সের লোকেরা এটা ব্যবহার করি। ইট ইজ এসেনশিয়াল, এটা প্রয়োজনীয় ফর এভরি পিপল ইন আওয়ার কান্ট্রি, ইন দা ওয়ার্ল্ড। প্রত্যেকটা লোকের জন্য। এখন যারা ক্লাস 5-এ পড়ে, সেও বাড়ি এসে আপনাকে বলছে যে আম্মু আমার স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে, এটা নেটের থেকে নামাতে হবে। তাহলে ওরও কিন্তু মোবাইল ফোন প্রয়োজন হচ্ছে। আমরা কথা বলছি। তারপরে উপসংহারে কি বলতে পারবেন? অ্যাট লাস্ট উই ক্যান সি, বা উই ক্যান টেল দ্যাট মোবাইল ফোন ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। উই শুড ইউজ দিস ইন দ্য রাইট ওয়ে। ইন দ্য রাইট ওয়ে অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত এটা ভালো পথে ব্যবহার করা। কারণ এই মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে। যারা বিভিন্ন দুষ্কৃতিকারী, যারা বিভিন্ন টেররিজম, সন্ত্রাস রয়েছে, বা আমাদের বাসা বাড়িতে বা অনেকে আমরা মোবাইল ফোনে বিভিন্ন রকমের খারাপ উদ্দেশ্য, খারাপ ভিডিও, অনেক কিছু আমরা এটা করতে পারি। তো এটা করা যাবে না, বলতে হবে উই শুড ইউজ ইট ইন দ্য রাইট ওয়ে। সঠিক পথে মোবাইলটা ব্যবহার করতে। মোবাইল যে তৈরি করেছে তার কিন্তু কোনো দোষ না, দোষ হচ্ছে ব্যবহারকারীর। আপনি যদি ভালো পথে ব্যবহার করেন ভালো, আপনি যদি খারাপ পথে ব্যবহার করেন তাহলে খারাপ হবে। দেখছেন? তাহলে এই যে কথাগুলো আপনি বলছেন, যতটুকু বলছেন ভেবে দেখবেন আপনার 1% হলেও উন্নতি হচ্ছে। এবং আপনি এইভাবে, আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদের জন্য। সেটা হচ্ছে এই যে বাক্যটা আমি এখানে নিয়েছি, সেদিন দেখিয়েছিলাম আপনাদের অনেকটা, যে একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, সে দিন এনে দিন খায়, তাকে সারা দিন কাজ করতে হয়। এই দেখেন, তাকে সারা দিন কাজ করতে হয়। তাহলে আমরা একটা রুল পড়েছিলাম, করতে হয়, যেতে হয়, খেতে হয়, এমন থাকলে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে হয়। তাহলে এই বাক্যটা কিভাবে করব? হি হ্যাজ টু, হি হ্যাজ টু, দেখেন, হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং, তাকে সারা দিন কাজ করতে হয়। যদি বলি তাকে সারাদিন পরিশ্রম করতে হয়, হি হ্যাজ টু ডু আ হার্ড ওয়ার্ক অল ডে লং। অথবা যদি বলা হয় তাকে সারাদিন বাইরে থাকতে হয়, সারাদিন তাকে মোবাইলে কথা বলতে হয়, তাকে সারাদিন ডিউটি করতে হয়, এখানে আপনি কোন রুলটা ব্যবহার করবেন? হ্যাজ টু, হ্যাভ টু। কিসের কথা বলেছি? হ্যাজ টু, হ্যাভ টু। দেখেন, এখানে কিন্তু আমি এই ধরনের অনেকগুলা রুল আপনাদেরকে করিয়েছি। এই যে যে রুলগুলা, এই রুলগুলা থেকেই কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের যাত্রাটা শুরু হয়। কন্ডিশনাল সেন্টেন্স, এই যে হাউ এলস, এখানে একটু আগে একটা রুল দেখিয়েছি যে ডোন্ট বি আপসেট, হ্যাঁ, মন খারাপ করিও না বা বিচলিত হয় না, মন খারাপ করো না, তুমিও একটি সুন্দর কাজ করতে পারবে। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। হতাশ হয়েও না, তুমিও একটি ভালো চাকরি পাবে। ওই যে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে একটা রুল পড়িয়েছি, অর্থাৎ এইটার অর্থ হচ্ছে করতে হয়, যেতে হয়, খেতে হয়। আর এটা হচ্ছে ডোন্ট বি, ডোন্ট বি আপসেট, বিচলিত হয়েও না, তুমি একটি ভালো চাকরি পাবে, ইউ উইল গেট আ গুড জব। তাহলে এই বাক্যগুলো এইভাবে যদি আমরা করতে থাকি, রুলগুলো যদি আমরা শিখি, কেন পারবেন না? গ্রামার, টেন্স আমরা কম বেশি সবাই পারি, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সাজাতে পারি, চিনতে পারি, তাই না? যদি কারো সমস্যা থাকে আমি টেন্সের ক্লাস আবার নিব, কজেটিভ ভার্বের ক্লাস নিব। এই যে দেখেন, কজেটিভ ভার্বের একটা শীট আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম, যে কজেটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া। শুধু একটা দুইটা ভার্ব আমরা ব্যবহার করব না, আমরা অনেক রকম ভার্ব ব্যবহার করতে পারবো। তার ভিতরে একটাকে বলে কজেটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া, তাই না? আমি তাকে দিয়ে করাই, কি, আই মেক হিম ডু। এখানে কাউকে জোর করে কোনো কিছু করানো অর্থে মেক ব্যবহার করা হয়। মেক, আমি তাকে দিয়ে করাই, সে করতে না চাইলেও তাকে করাই। আই মেক হিম ডু, আমি তাকে দিয়ে করাই, আমি তাকে দিয়ে কাজটি করাই। আই মেক হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে করাই বা আমরা তাকে দিয়ে করাই। উই মেড হিম ডু, তুমি তাকে দিয়ে করাও, ইউ মেক হিম ডু। তোমরা তাকে দিয়ে করাও, ইউ মেক হিম ডু। দেখেছেন? তাহলে এখানে আরো রয়েছে, আমি তাকে দিয়ে কাজ করাই,
আই মেক হিম ওয়ার্ক। দেখেন আমরা তাকে দিয়ে কাজ করাই, উই মেক হিম ওয়ার্ক। আমরা তাকে দিয়ে, তুমি তাকে দিয়ে কাজ করাও। এখানে আরো রয়েছে, যেমন আমি তাকে দেখাই, আই মেক হিম ওয়াচ। দেখেন আমি দেখি ইংরেজি কি, আই সি, আই ওয়াচ। আর আমি তাকে দেখাই, আই মেক হিম ওয়াচ। আমি তাকে দেখাই, আমরা তাকে দেখাই, উই মেক হিম ওয়াচ। তুমি তাকে দেখাও, ইউ মেক হিম ওয়াচ। তোমরা তাকে দেখাও, ইউ মেক হিম ওয়াচ। দেখেছেন? আমি তাকে বুঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। দেখেন নিজে বুঝতে পারলে আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি ব্যাপারটা বুঝি। আর আমি তাকে ব্যাপারটা বুঝাই কি হবে, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমরা তাকে বুঝাই, উই মেক হিম আন্ডারস্ট্যান্ড। তুমি তাকে বুঝাও, ইউ মেক হিম আন্ডারস্ট্যান্ড। তোমরা তাকে বুঝাও, ইউ মেক হিম আন্ডারস্ট্যান্ড। আপনি তাকে বুঝান, ইউ মেক হিম আন্ডারস্ট্যান্ড। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, কেন পারবো না বলেন? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি এখানে আপনাদের এই রুলটা একটু দেখাতে চেয়েছিলাম, গত ক্লাসে মনে হয় কাউকে দেখিয়েওছিলাম, যে আমরা দোকানে কেনাকাটা করতে গেলে আমরা কিভাবে কথা বলবো। আপনি সবজি কিনতে গিয়েছেন, আমরা প্রতিনিয়ত বাজারে যাই, যাই না? আমরা সবজি কিনি, কিনতে গিয়ে আমরা জিজ্ঞাসা করি, এটি কি তাজা? আপনি শপকিপারকে বললেন, এই সবজি কি তাজা? কি হবে? ইজ দিস ফ্রেশ? হ্যাঁ এটা তাজা, ইয়েস ইট ইজ ফ্রেশ। এটা কত? হাউ মাচ ইজ দিস? আপনি দাম শুনবেন ইংলিশে কিভাবে? হাউ মাচ ইজ দিস? এটা 100 টাকা, ইটস 100 টাকা ওয়ানলি। এটি কি আমদানি করা? ইজ দিস ইম্পোর্টেড? না, এটি স্থানীয় পণ্য, ইটস আ লোকাল প্রোডাক্ট। এটার দাম কত? হোয়াটস দ্য প্রাইস অফ ইট? এটার দাম 200 টাকা। দোকানদার বলছে এটার দাম 200 টাকা। দ্য প্রাইস অফ দিস ইজ 20 টাকা। আপনি কি ডেলিভারি করেন? ডু ইউ ডেলিভার? না, আমরা ডেলিভারি করি না। নো, উই ডোন্ট ডেলিভার। তো দেখছেন, এইভাবে শব্দগুলো আমাদেরকে সাজাতে হবে। আপনি দোকানদারকে বলছেন যে ভাইয়া আজকে আমার কাছে টাকা নেই, আমি এটা নিব না, আগামীকাল নিব, কি বলবেন? বা এটা আপনি তাকে বলছেন দোকানটা কখন খুলবে, আগামীকাল সকালে? বা দোকানটা কখন খোলেন আপনি? হোয়েন ডাজ দ্য শপ ওপেন? দোকানদার বলছে দ্য শপ ওপেন্স at 9 a.m. দোকান কখন বন্ধ হয়? When does the shop close? দোকান রাত 9টায় বন্ধ হয়। The shop closes at 9 p.m. The shop closes at 9 p.m. দেখছেন একটু কম রাখা যাবে? একটু কম রাখা যাবে বা একটু কম হবে? ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস আ বিট? এ বিট শব্দের অর্থ হচ্ছে অল্প, বিট মানে হালকা। ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস এ বিট? দোকানদার আপনাকে বলছে ইয়েস আই ক্যান রিডিউস আ বিট, আই ক্যান রিডিউস ইট আ বিট। আমরা বা আমি অল্প একটু কমাতে পারি। তো এইভাবে এই রুলগুলা দিয়ে আমরা স্পোকেন ইংলিশে আর কথা বলতে গেলে মেইন যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে এই ভার্ব ফর্মটা আমরা একটু মুখস্থ করব। এইগুলো ভার্ব ফর্মটা একটু পড়েন তো, এখান থেকে এই মেক থেকে আমরা একটু পড়ি। মেক শব্দের অর্থ তৈরি করা, মেক, মেড, মেড, এনিওয়ান ক্যান সে। কে পড়বেন? এটা আমরা একটু পড়ে ফেলবো। বাংলা বলতে হবে আর 3টা ফর্ম বলতে হবে, V1, V2 আর V3। হু ক্যান রিড ইট প্লিজ কুইকলি? হুম তাহলে কিন্তু এগুলো আমাদেরকে এইভাবে পড়তে হবে, পড়ে এগুলো শুধু চলে গেলে হবে না, এখান থেকে বাক্য তৈরি করতে হবে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কথা বলি, কিভাবে আমরা শুনতে পারি, কিভাবে আমরা বলতে পারি, কিভাবে আমরা বুঝতে পারি। মেক মানে তৈরি করা, এটা দিয়ে একটা বাক্য তৈরি করা যায়। হ্যাঁ, যেমন পড়েন আপা, পড়েন, মেক থেকে পড়েন। হ্যাঁ পড়েন। তৈরি করেছিল, মেড মানে তৈরি, করিয়াছে বা করেছে। করেছে। করিয়াছে। হুম যদি ভাইয়া সেন্টেন্স আমি তৈরি করি, হুম মেক দিয়ে আমার তো প্রেজেন্ট ফর্মে বসে, আই মেক এ কাপ অফ ট্রি। হুম থ্যাংক ইউ। তারপর আমি এক কাপ চা তৈরি করেছিলাম, আই মেড এ কাপ অফ টি। তারপর আর আমি এক আই কাপ চা মেড তৈরি এ কাপ করেছি। অফ, হুম মানে ছিল, হ্যাড মানে হুম ছিল, হুম পেন, হুম পেন, হুম পেন পেন, একই তো হচ্ছে একই, না? একই হবে, হ্যাঁ থ্যাংক ইউ। তারপর হুম করেছিল। হুম আর ড্রাঙ্ক মানে পান করিয়াছি। হুম হুম তাহলে আই ড্রিঙ্ক এ কাপ অফ ট্রি, হুম আই ড্রাঙ্ক এ কাপ অফ ট্রি, হুম আই আই ড্রাঙ্ক এ কাপ অফ ট্রি। শেষেটা হ্যাভ দিবেন, আই হ্যাভ ড্রাঙ্ক এ কাপ অফ টি, আমি এক কাপ চা পান করেছি, করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবেন, আই হ্যাভ ড্রাঙ্ক, হি হ্যাজ ড্রাঙ্ক। হ্যাঁ, হ্যাভ হ্যাভ হ্যাড ব্যবহার করবেন, অর্থাৎ এই যে তৃতীয় যে ফর্মটা সব জায়গায় আপনি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড ব্যবহার করবেন, হ্যাভ বা হ্যাজ দিলেও হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট করবেন। এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট।
যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবেন এবং এই V3টা ব্যবহার করবেন। তারপর গিভ, গিভ গেভ, মানে দিয়েছিল, গিভেন মানে দিয়াছে। দিয়াছে, হ্যাঁ। তাহলে আই গিভ এ পেন, হুম আই গেভ এ পেন, হুম এটা পাস্ট ফর্মে। ইয়েস, আর পাস্ট পার্টিসিপেলে আই হ্যাভ গিভেন এ পেন। থ্যাংক ইউ। তারপর সবগুলা হচ্ছে এবার নো, নো নিউ নো, জানি আছে, হ্যাঁ। আচ্ছা, বাক্য বলা লাগবে না, আপনি পড়ে যান, বাক্য তো আপনি পারছেন। নো নিউ নোন, বিগিন বিগান বিগান। শুরু শুরু করিয়েছে, হুম মানে শুরু শুরু করিয়াছিল। হুম 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 এই প্রথমটা বলবেন আমি বিগিন, আর মানে দেখতে পাচ্ছি না ভাই বিগিন, আমার। বিগিন হচ্ছে শুরু করা বা শুরু করে বা শুরু করি। আর বিজ্ঞান মাঝখানের এটা, এটা হচ্ছে V2, শুরু করেছিল, এটা পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করা হয়। আর বি গান, হ্যাঁ, V3 যেটা, এটার অর্থ হচ্ছে শুরু করিয়াছে বা শুরু করেছে। যেমন সে কাজটা শুরু করিয়াছে, হি হ্যাজ বিগান দা ওয়ার্ক, হি হ্যাজ বিগান দা ওয়ার্ক। এই বিগিন না, এটা হচ্ছে বি গান। আর মাঝে যেটা V2, এটা হচ্ছে বিজ্ঞান। আর V1 যেটা, এটা হচ্ছে বিগিন, বিগিন মানে শুরু করা। তারপর রিড রিড রিড, রিডের কিন্তু, হ্যাঁ, রিডের তিনটা ফর্মে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে প্রথমটা বিগিন, দ্বিতীয়টা হচ্ছে বিজ্ঞান, ইয়েস বিগিন, বিজ্ঞান। আর এটা হচ্ছে বিগান, বিগান। শুরু, হুম করিয়েছে। করিয়াছে, থ্যাংক ইউ। এটা তৃতীয় নাম্বারটা ইয়াস ইয়াসে থাকবে। এবার রিড, রেড রেড, এটা কিন্তু, এটা কিন্তু ইয়েস। সেই ক্ষেত্রে করব, সেই ক্ষেত্রে আমি সেইভাবে উচ্চারণ, মানে সেই অর্থটা আসবে। একদমই ঠিক, ঠিক বলেছেন। যেমন রিড, আর দ্বিতীয়টাও কিন্তু রিড, কিন্তু এটা আমরা বলবো রেড, রিড রেড রেড। হ্যাঁ, বানান কিন্তু একই, উচ্চারণটা একটু আলাদা বলবেন, রিড রেড রেড। হুম তারপর ওকে। চালান, চালানো, ছিল, হুম ড্রাইভেন মানে চালিয়েছে, চালিয়েছে। চালিয়েছে, ইয়েস। এটা ড্রাইভেন বলবো না, এটা বলবো ড্রিভেন, ড্রিভেন, ইয়েস ড্রিভেন। সে একটা গাড়ি চালিয়েছে, ইয়েস ড্রিভেন, সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার, হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। তারপর ফ্লোন, ইয়েস, এটা উচ্চারণ আমরা বলবো ফ্লোন, ফ্লোন, FLOWN, ফ্লাই ফ্লিউ ফ্লোন। ফ্লোন মানে উড়িয়ে আছে, ফ্লাই ফ্লিউ ফ্লোন। ক্ষেত্র দৌড়ানো মানে দৌড়িয়েছে, রান মানে দৌড়িয়েছিল। ইয়েস, এখানে দেখেন দুইটা এক, V1 আর V3 কিন্তু একই, অর্থাৎ রান, প্রথমটা উচ্চারণ করতে হবে রান। আর এই মাঝের V2, এটা বলতে হবে র্যান, RAN, র্যান, র্যান। হ্যাঁ, আর V3টা বলতে হবে রান। এই প্রথম দুইটা, প্রথমটা আর শেষেরটা হবে রান, RUN, রয়াকার দন্তান্ন, রান। আর মাঝের এইটা বলতে হবে রয় জপালা আকার দন্তান্ন, র্যান, র্যান। হুম ইয়েস, এবার ঠিক হয়েছে, রান র্যান রান। হুম ছিল, কাপ মানে আসিয়াছে, এসেছে বা আসিয়াছে। ওকে। বট মানে কিনেছে, বট মানে কিনিয়াছিল। কিনেছিল, থ্যাংক ইউ। বাই, আর বট, বট, থিঙ্ক, চিন্তা চিন্তা করছে, মানে চিন্তা করছিল। থ্যাংক ইউ। এবার ক্যাশ থেকে পড়েন, ক্যাশ, কট, কট। তাহলে কট দিয়ে একটা বাক্য করতে হবে। কট ক্যাশ মানে ধরা, যেমন আই ক্যাচ এ ফিশ, আমি একটা মাছ ধরি। যদি বলে আমি একটা মাছ ধরেছিলাম, আই কট এ ফিশ। হ্যাঁ, আই কট এ ফিশ। আর আমি একটা, হুম ইয়েস, আমি একটা মাছ ধরিয়াছি, বাংলাটা হবে আমি একটা মাছ ধরেছি, হ্যাঁ, এই মাত্র ধরেছি, আই হ্যাভ কট এ ফিশ। তারপর ফিল, হুম ফিল ফেল ফেল। হ্যাঁ, একটু ভুল হলো, একটু ভুল হলো, এখানে ফিল মানে অনুভব করা। এই মাঝের যে অংশটা, এখানে আপনি ল ব্যবহার করবেন, লাম লেম ল, তাম তেম ত, মাঝের অংশে। যেমন ফিল মানে অনুভব করা, আর ফেল্ট হচ্ছে অনুভব করেছিলাম, ফেল্ট। আর আবার এই ফেল্ট V3, এটা ইয়াসি ইয়াসো থাকবে। তৃতীয় নাম্বার এটা ইয়াসি ইয়াসো, যেমন ফেল্ট অনুভব করিয়াছি বা অনুভব করেছি, এইটা মাঝের অংশটা V2 এটা। থ্যাংক ইউ। তারপর
ব্রোকেন ভাঙি আছে। হুম বিল্ট মানে নির্মাণ করা, বিল্ট মানে নির্মাণ করেছিলাম, আর বেল্ট মানে নির্মাণ করিয়াছে। থ্যাংক কি ইউ। হবে? এটা এটা প্রথমটা উচ্চারণ হবে বিল্ড, হ্যাঁ, BUILD, বিল্ড। বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, একটা ড আসবে, ড। বিল্ড মানে নির্মাণ করি বা করা। আর এরপরেরটা হচ্ছে বিল্ট, ট আসবে, ট। বিল্ট মানে নির্মাণ করেছিল, আর বিল্ট মানে নির্মাণ করিয়াছে, বিল্ট শেষেরটা V3, বিল্ট। তারপর স্লিপ। স্লিপ ঘুমানো, স্লিপ সেলেক্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে। সেল বিক্রি করা, সেল সোল্ড সোল্ড হুম একই, মানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই হবে। হুম হুম টিচ শিক্ষা দিয়ে, টিচ টট টট। হুম টিচ মানে শেখা, টট মানে শিখেছি, আর টট মানে শিখেছিলাম থ্যাংক ইউ। নাকি? হ্যাঁ, টিচ মানে হচ্ছে শিখি, আমি শিখি বা আমি শিখাই। আর টট মানে হচ্ছে শিখিয়েছিলাম, আমি তোমাকে শিখিয়েছিলাম। এটা হচ্ছে V2। আর পাস্ট পার্টিসিপল V3, টট শিখিয়েছি, আমি তোমাকে অঙ্কটা শিখিয়েছি, আমি তোমাকে গ্রামারের নিয়মটা শিখিয়েছি। এটা হচ্ছে টট। মনে রাখবেন এই যে V3 যেটা, এটা করা হইয়াছে এই মাত্র, বা খাওয়া হইয়াছে, যেমন ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম, V2 এট। আর ইটেন, এটা V3, এর অর্থ খাইয়াছি বা খেয়েছি, ইট এট ইটেন, খাওয়া বা খাই। V2 হচ্ছে এট, খেয়েছিলাম। আর V3 হচ্ছে ইটেন, খেয়েছি। এখানেও যেমন টিচ মানে শেখা বা শেখানো, টট মানে শিখিয়েছিলাম, আর টট মানে শেখানো হইয়াছে, বা শিখিয়েছি, এমন একটা ভাব আসবে। তারপরে সিং মানে গান গাওয়া, বলেন সিং স্যাং সাং। সিং মানে গান করা, সিং স্যাং ঠাং। হুম গান করা, গান করিয়াছি, গান করিয়াছিলাম। হুম সুইম সাঁতার কাটা, সুইম সম সুইম। হুম সুইম স্যাম সাম, সুইম স্যাম সাম। ইয়েস। হুম হুম সিট স্যাট হুম স্টুড। হুম প্লে পেইড পেইড। হুম ও সরি, পেলে না, এটা পে। পে, পে পে মানে মানে পরিশোধ পরিশোধ করা। করা, হ্যাঁ, পে। পরিশোধ করিয়াছিলাম, পেইড মানে পরিশোধ করিয়াছি। হুম হুম উইন মানে জেতা বা জয়, ও উইন ওন ওন। হুম লস মানে হারানো বা ক্ষতি, লস লস্ট লস। হুম ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট ফরগেট, ফরগটেন। হুম হুম ফাইন মানে খুঁজে পাওয়া, ফাইন ফন্ট ফন্ট। থ্যাংক ইউ। তাহলে দেখেন এই যে বাক্যগুলো আপনি পড়ছেন, ওয়ার্ড গুলা, এইগুলো থেকে আপনারা যদি এখন সরাসরি আমরা বাক্য করতে চলে যাই, আমরা অবশ্যই পারবো। আমরা এখান থেকে এই হুম, হুম। মানে তিনটা বাংলা বলতে গেলে আমি একটু উলাই যেতাম। না না না, গুলাবেন না, এলোমেলো আমি হয়ে যেত। এইগুলা এখন থেকে আমি প্র্যাকটিস করাবো। হুম। এটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, তো মানে আপনি যেহেতু ইয়ে করলেন সেজন্য বললাম, ভালো আমার ভালো। ক্লিয়ার হয়ে গেল, তাই বলছি। এটা আর কি আমি আপনাকে দিয়ে পড়াবো প্রত্যেকটা ক্লাসে, এটা আমি মাঝে মাঝে দিয়ে প্র্যাকটিস করাবো। তাহলে কি হবে, আমাদের কোথাও কোনো ত্রুটি থাকলে ওইটা আমরা বুঝতে পারবো, যে আমাদের কোথায় এই জায়গাটা উচ্চারণের সমস্যা, না কোথায় সমস্যা, এটা আমরা ভালোভাবে পড়তে পারবো প্রত্যেকটা ক্লাসে। এটা কাজগুলো আপনি বলেছিলেন যে আমাদেরকে, মানে আপনাদের দিয়ে কাজ করাতে হবে। এইটা যে আমি একটু কম পড়াবো। হুম বেশি কথা। ইয়েস ইয়েস, আমি কম পড়াবো, কিন্তু আপনাদেরকে দিয়ে কাজ করালে এটা খুব ভালো হবে, এটা আমরা শিখতে পারবো। যেমন এখানে আমি এই শীটটা একটু ব্যবহার করতে চাচ্ছি, দেখি আসে কিনা, সেই টেন্স রিলেটেড। এই যে দেখেন, এখানে আমরা এখন ডে 5, 6 এইগুলো একটু করব। আমরা তো ততক্ষণ বাক্য দেখলাম, মানে বিভিন্ন ওয়ার্ড দেখলাম, ভার্বের ভোকাবুলারি। এখন আমরা এখান থেকে করা শুরু করব। ফাইভ মনে ছিল, আমি মানে হ্যাঁ, তাহলে আমরা ডে 6 থেকে করি। হ্যাঁ, ডে 6, যেমন কেউই আমাকে সাহায্য করতে আসে নাই, এইটার ইংলিশ কি হবে? দেখেন সবাই আমরা হুম, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা MD আসাদুজ্জামান সবাই একটু অংশগ্রহণ করবেন, ঠিক আছে? সবাই মিতা আপার সঙ্গে সবাই কথা বলবো। কেউ আমাকে সাহায্য করতে আসে নাই, দেখেন এই বাক্যটা কোন টেন্স, বা এইটার আমি নেগেটিভ বাদ দিব, এইটার আমি আগে অ্যাফার্মেটিভ করেন তো কি দাঁড়ায়, এই বাংলাটা বাংলাটা আগে অ্যাফার্মেটিভ করেন, কি হয়? হ্যাঁ, না, কেউ আমাকে সাহায্য করতে এসেছিল, বাংলাটা কিন্তু এমন হয়, সামন came to help me,
কেম টু হেল্প মি। আর যদি বলা হয় কেউ আমাকে সাহায্য করতে আসে নাই, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, তার মানে কি সামন বা নো ওয়ান ডিডন্ট কাম টু হেল্প মি, সামন ডিড নট কাম টু হেল্প মি। আপনারা বুঝতে পারেন, আমি আবারও একটু ব্যাখ্যা করে বিশ্লেষণ করি। কেউ বা যে কেউ আমাকে সাহায্য করতে এসেছিল, এই বাক্যটার আমি বলছিলাম যে যদি কখনো এই ধরনের বাক্য করতে সমস্যা হয়, আগে আপনারা এটা অ্যাসার্টিভে সাজিয়ে নেবেন, দেন এইগুলো আপনারা ইন্টারোগেটিভ নেগেটিভ বিভিন্ন ফর্মে নিতে পারবেন। অ্যাসার্টিভ করলে কি হয়, বাক্যটা অর্থ সহজ হয় আমাদের কাছে। কেউ আমাদের সাহায্য করতে আসে নাই, কি সামন বা নান কেম টু হেল্প মি, কেম টু হেল্প আস, আমাদের সাহায্য করতে আসে নাই। ডিড নট কাম, ডিড যখন দিবেন তখন ভার্বের ভি অন হবে। নোবডি বা নান ডিড নট কাম টু হেল্প মি, তোমরা অসহায় ছিলে না। দেখেন এই বাক্যটা একটু কঠিন, আমরা কেউই পারবো না, আশা করি, মনে করেন পারবো না। তোমরা অসহায় ছিলে না, তো এই নাটা বাদ দেন তো কি দাঁড়ায়, তোমরা অসহায় ছিলে, কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট। এর গঠন প্রণালী কি, ইউ ওয়ার হেল্পলেস, ইউ ওয়ার হেল্পলেস। তো যদি বলা হয় তোমরা অসহায় ছিলে না, তাহলে ইউ ওয়ার নট হেল্পলেস, ইউ ওয়ার নট হেল্পলেস। আমি অসহায় ছিলাম, আই ওয়াজ হেল্পলেস। তারাও অসহায় ছিল, দে ওয়ার হেল্পলেস। সুমন অসহায় ছিল, সুমন ওয়াজ হেল্পলেস। তাহলে দেখছেন এই একটা বাক্য দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে আরো অনেক বাক্য করতে হবে। এইটা যখন আপনি পারবেন তখন কিন্তু আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। অর্থাৎ একটা জায়গায় স্থির থাকলে হবে না, আপনাকে বিভিন্নভাবে এইগুলা ঘুরাতে হবে। একটা বাক্যকে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এইগুলা করা শিখতে হবে। এটাই কিন্তু খাঁটি স্পোকেন শেখা। মানে আমি শুধু এটা শিখে গেলাম তোমরা অসহায় ছিলে না, ইউ আর নট হেল্পলেস, এইটা শিখে গেলাম, কিন্তু এই বাক্যটাকে আমি ঘুরাতে পারলাম না, তাহলে কি হবে, আপনাকে বিভিন্ন ভাবে দাবা খেলতে গেলে দেখছেন ব্রেন ঘুরানো লাগে, এখানে আপনাকে সেইভাবে ব্রেনটা ঘুরাতে হবে। তোমরাও অসহায় ছিলে না, আমি দুইটা বাক্য একসঙ্গে শিখিয়ে দিলাম। তোমরাও অসহায় ছিলে, ইউ ওয়্যার হেল্পলেস। আর যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে ওয়্যার, নেগেটিভ করতে গেলে ওয়্যার এর পরে শুধু নট, ইউ ওয়্যার নট হেল্পলেস। তুমি সাহসী ছিলে, কি হবে, তুমি সাহসী ছিলে, এটা নাটা বাদ দিলাম আমি 3 নম্বরে, হ্যাঁ, না বাদ দিয়ে দিলাম, তুমি সাহসী ছিলে। ইউ ওয়্যার ব্রেভ, ব্রেভ মানে সাহসী, ইউ ওয়্যার ব্রেভ। অথবা বোল্ড, বোল্ড মানেও সাহসী। তোমরা বা তুমি সাহসী ছিলে না, ইউ ওয়্যার নট ব্রেভ, ব্রেভ। তারা দয়ালু ছিল না, কাইন্ড। তুমি সত্য বলেছিলে, ইউ স্পোক, দেখেন স্পিক মানে বলা, ইউ স্পোক, হ্যাঁ, এ লাই, অথবা টোল্ড দিলেও হবে, ইউ টেল এ লাই, কিন্তু বলেছিলে কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট, ইউ টোল্ড এ লাই, কি হবে, ইউ টোল্ড এ লাই। লোকটি ঘুড়ি উড়িয়েছিল, দা ম্যান, কি ফ্লাই মানে ওড়ানো, দা ম্যান ফ্লিউ আ কাইট, দা ম্যান ফ্লিউ আ কাইট, লোকটা, এখানে কিন্তু একটা এ দিতে হবে আর্টিকেল, মনে মনে ধরে নিতে হবে বাংলাটা এমন হবে, লোকটি একটি ঘুড়ি উড়িয়েছিল, দা ম্যান ফ্লিউ আ কাইট। আমি একটা বই কিনেছিলাম, ইয়েস, আই বট এ বুক, আমি একটা বই কিনিনি বা আমি একটা বই কিনেছিলাম না, আই ডিড নট বাই এ বুক। ডিড দিলে তখন ভি অন ফর্ম দিতে হবে, মনে রাখবেন। হ্যাঁ, আমরা তাকে দেখেছিলাম, উই স হিম, উই স হিম, উই মানে আমরা, সি মানে দেখা, স মানে দেখেছিলাম, উই স হিম। জলি দুধ পান করেছিল, জলি ড্রিঙ্ক দা মিল্ক, জলি ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্কের ভি2 হবে। আঙ্গুরগুলো টক ছিল, দা গ্রেপ ওয়ার সাওয়ার, সাওয়ার মানে কি টক। তো এই ডে 6, ডে 6 এবং ডে 7 আপনাদের হোমওয়ার্ক থাকলো, এইটা বাড়ির থেকে আপনারা করে রাখবেন। যদি কেউ পারেন আমাকে হোয়াটসঅ্যাপে একটু করে রেকর্ড করে পাঠাবেন, লেখা লাগবে না, লিখতে গেলে সময় লাগে, লেখার মতো সময় আমাদের হাতে থাকে না। তো এই ডে 6 এবং 7 আপনাদের বাড়ির কাজ। আর এই যে যে ক্লাসগুলো আমি শীট থেকে নিয়েছি, বিশেষ করে এই যে স্পোকেন